খেলা খেলার জায়গা থাকুক, রাজনীতি রাজনীতির জায়গা থাকুক। পৃথিবীর ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, ডালমিয়া ছাড়া, জগমোহন ডালমিয়া ছাড়া সম্ভব ছিল না। এবং সৌরভের যা স্ট্যাচার, যা অভিজ্ঞতা, যা আইকিউ লেভেল, সেটা ইন্ডিয়ান ক্রিকেট কোচ হিসাবে যতটা উপযোগী, আমি বলবো বাংলার কোচিং করানো মতো জায়গায় সৌরভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রজন্ম থেকে লড়াই করে উঠে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আধুনিক প্রজন্মের মানুষ। আমরা বানাতে পারছি না। কেন পারছি না? আমাদের স্বপ্ন আছে, ভাবনা আছে, জায়গা আছে, কেন 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 এই হতাশার জায়গাগুলো শেখানো? জগমোহন ডালমিয়া মাথার ওপর ছিলেন, কিন্তু কেউ বলতে পারবেন না জগমোহন ডালমিয়া নিজে জেলায় জেলায় ঘুরেছেন। আমি প্রথম জেলায় জেলায় ঘুরে খেলোয়াড় তৈরির পাইপলাইন করেছি। আসুন এবারই আমরা এমন একজনের সঙ্গে আড্ডায় বসি, যিনি একদিকে যেমন ক্রীড়া বিশেষজ্ঞ, একদিকে যেমন ক্রীড়া প্রশাসক, আবার আরেক দিকে ছিলেন বা আছেন রাজনীতিও, মানে রাজনীতিবিদ। সব মিলিয়ে তার মধ্যে একটা পূর্ণাঙ্গ ছবি যদি আমরা দেখি, তাহলে দেখব যে সব কিছু যেন মিলেমিশে তিনি একাকার। তিনি হচ্ছেন আমাদেরই খুব কাছের মানুষ, বিশ্বরূপ দে। আসুন, নমস্কার বিশ্বরূপ বাবু। বিশ্বরূপদা, তোমাদের যে প্রথম প্রশ্ন, এই যে বিশ্বরূপ, এই কথার অর্থটা কি জানা আছে? আমি জানি শ্রীকৃষ্ণের নাম। এক্স্যাক্টলি, শ্রীকৃষ্ণের নাম, যা অর্জুনকে দেখানো হয়েছিল, তার মহাজাগতিক ব্যাপারটা। মানে এই যে ব্যাপারটা শ্রীকৃষ্ণর, এটা তাই তিনি সব কিছুই করতে পারতেন, যেটা তোমার মধ্যেও আমরা দেখতে পাই, যে যেটাই তুমি হাত দিচ্ছ মোটামুটি সাকসেস ছাড়া তুমি পিছু হটো না। কিন্তু এটা তো এমনি হঠাৎ করে হয় না। যদি আমরা বলি যে তুমি কি প্রেমিক একজন, প্রেমিক মানে কিন্তু আমি বলছি না যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশনে সেই প্রেমিকের কথা আমরা বলছি না। যে এই যে ভালোবাসা, যে কোনো কাজই আমরা করি, প্রফেশনটাকে, সেটা কি তুমি? না, আমি অত সুন্দর ব্যাখ্যা যেতে পারবো না। তবে কাজকে ভালো না বাসতে পারলে কাজের যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আপনি কখনো পাবেন না। আফটারঅল যেটা করলেন তার জন্য আপনি স্যাটিসফাইড কিনা। কাজ অনেক রকম করতে হয় সারাদিনে, কিন্তু স্যাটিসফ্যাকশানের জায়গাটা কতখানি, কোন জায়গায়, সেটা বুঝে চললেই হলো। আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সেটা বুঝে নেওয়া দরকার। এই যে এখন একটা ব্যাপ্তিটা তো অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে কখনো কি হতাশা কাজ করে যে না এটা করতে পারছি না, এটা হলো না, এরকম কি আসে মনে? আমাদের সিস্টেমটা সামাজিক, যে একটা তো চারিদিকে অবক্ষয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এই অবক্ষয়ের সামনে দাঁড়িয়ে লড়াই করাটা সত্যি খুব কঠিন কাজ। হতাশা এলেও মাঝে মাঝে সেই হতাশাকে ঝেড়ে ফেলেও এগোতে হয়। কারণ আপনি যদি হতাশায় ডুবে যান, তাহলে কিন্তু মেন্টালি আপনি আপসেট হয়ে পড়বেন এবং আর এগোতে পারবেন না। হতাশা এলেও একটু তাৎক্ষণিকভাবে একটু বিশ্রাম নিয়ে হতাশা ঝেড়ে ফেলে এগিয়ে চলার মন্ত্র, তখন বিবেকানন্দের কথা মনে পড়ে যে এগিয়ে চলো। ভালো হয়েছে, অনেক আধ্যাত্মিক কথা দিয়ে শুরু করলাম আমরা। তা তুমি প্রথমে হচ্ছে একজন ক্রিকেটের লোক, বেসিক্যালি একটা, মানে ম্যাক্সিমাম যে, মানে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো তুমি, তার অর্ধেকটার বেশি সময় পার করেছো ক্রিকেটে। তো ক্রিকেটে আমরা ঢুকি প্রথমে, তারপরে বাকিগুলোতে যাবো। এই রিসেন্ট যে এশিয়া কাপের প্রথম ম্যাচটা হলো, মানে ইন্ডিয়া পাকিস্তান, তুমি কি দেখেছো? দেখেছি আমি। আচ্ছা, যে বিতর্কটা প্রথমে একটা কথা আসছে যে এই পেহেলগাঁও নিয়ে যে এত কথা, আমরা খেলবো না, যে একজন প্রশাসক হিসেবে তোমার ভিউ পয়েন্টটা কি, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ কি হবে না? তুমি দেখুন, খেলার জায়গা থাকুক, রাজনীতি রাজনীতির জায়গা থাকুক। খেলার মাঠে সবসময় রাজনীতিকে টেনে আনাটা তো উচিত নয়। পহেলগাঁওর ঘটনা বা পাকিস্তানের উগ্র বিচ্ছিন্নতাবাদ ভারতকে তো বারবার আঘাত করেছে, শুধু তো একটা পহেলগাঁও নয়, স্বাধীনতার পর থেকে অনেকবারই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে
সম্পর্ক একেবারে তলানিতে, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই। কিন্তু আমার মনে হয় তা সত্ত্বেও স্পোর্টসম্যান স্পিরিট বলে তো একটা কথা আছে, সেই স্পোর্টসম্যান স্পিরিটটা খেলার মাঠেতেই সম্ভব, এবং সেটা হয়তো ভারতীয় দল বা ভারতীয় ক্রিকেট প্রশাসকরা এই মুহূর্তে যারা আছেন তারা বুঝেছেন, এবং ম্যাচটা ভারত খেলেছে। আলটিমেট এটাই বড় কথা যে খেলার মাঠে খেলাটা হয়েছে, বাকিটা গৌণ। খেলাটা বড়, এবং সেখানে পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে পাকিস্তানকে হারিয়েছে, ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে, এটাই বড় কথা। কিন্তু তুমি যেটা বললে যে স্পোর্টসম্যান স্পিরিট, কিন্তু ভারত তো স্পোর্টসম্যান স্পিরিটটা দেখায়নি পাকিস্তানের কথা অনুযায়ী। তাদের বক্তব্য যে হাত মেলায়নি, যে সবাই বলছে এটা, বিশেষ করে পাকিস্তানি এক্সট্রা, তারা বলছে যে হাত মেলানো উচিত ছিল, সেটা টস করার সময়ও করেনি এবং উইনিং স্ট্রোক হওয়ার পরও ভারত করেনি। তুমি এটা জানো ব্যাপারগুলো, যে খেলা শেষ হয়ে যাওয়ার পরে সবাই এসে হাত মেলায়, জড়িয়ে ধরে মুখে। ইন্ডিয়া করেনি, এমনকি প্লেয়াররা ঢুকে যাওয়ার পরে ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা নিয়ে তো প্রচুর ঝড় তুলে দিয়েছে, একেবারে আইসিসিকে তারা করেছে, আমরা খেলবো না বলে হুমকি দিয়েছে। তা এই হাত না মেলানোর গল্পটা, এটা যদি ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে আগে কথা না হয়ে থাকতো তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। তুমি তো এটা এগ্রি করো? দেখুন, আমি কার সাথে হাত মেলাবো, কার সাথে নমস্কার করব, আর কার পাশ দিয়ে চলে যাব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এক্ষেত্রে ভারত অধিনায়ক বা ভারতীয় টিমের যেটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। সাক্ষাৎকারের আগে আপনি নমস্কার করলেন, আমি নমস্কার করলাম, আমরা তো কেউ হাত মেলালাম না, কিন্তু সৌজন্যতার জন্য নমস্কার করলাম। এক্ষেত্রে ভারতীয় দল বা ভারতীয় অধিনায়ক মনে করেছে যে পহেলগাঁর পর এইরকম সৌজন্যতা রাখাটা, স্পোর্টসম্যান স্পিরিটে আমরা খেলেছি, দ্যাটস অল। কিন্তু আবার হাত মেলিয়ে সেটাকে আরও বেশি করে জাগ্রত রাখার কোনো প্রয়োজন নেই। খেলা শেষ, আমাদের কাজ শেষ, মেলাইনি। এটা 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 অধিনায়ক এবং দলের তাৎক্ষণিক ব্যাপার। এ ব্যাপারে অন্য কাউর, তৃতীয় কাউর বক্তব্য, মতামত দেওয়ার কোনো বিষয় এক্ষেত্রে আসে না। তাহলে পাকিস্তান যেটাকে ইস্যু করলো, এটাকে এমনকি পরে হুমকিও দিয়েছে, ম্যাচ রেফারি পাইক্রফটকে না সরালে আমরা খেলবো না, করবো না, এবং আলটিমেটলি কালকে ওদের জন্য খেলা 1 ঘন্টা পিছিয়েও গিয়েছিল। সেটা একটা মানে, এটা পাকিস্তান কেন করছে, মানে তাদের যে যে আলটিমেটলি আমরা কিন্তু কাপটা জিততে পারবো না। এটা তো যে আজকের ভারত আর আজকের পাকিস্তানের মধ্যে ডিফারেন্সটা অনেকটা, তা সেই কারণের জন্য কি পাকিস্তানের এই নাটক, নাকি অন্য কিছু? দেখুন, পাকিস্তানও তো সাংবাদিক সম্মেলন বয়কট করেছে। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এ বিষয়ে আপনি অনেক দূর তর্ক করতে পারেন, সময় নষ্ট। কিন্তু খেলা হয়েছে, ভারত জিতেছে, পাকিস্তান সাংবাদিক বয়কট করেছে, ভারত হ্যান্ডশেক করেনি, দ্যাটস অল, এখানে শেষ। আবার পরের ম্যাচে চিন্তা করতে হবে। এত সময় ইন্ডিয়ান ক্রিকেটারদের নেই যে যা হয়ে গেছে তাকে নিয়ে এত ভাবতে হবে। খেলাতে ফোকাস করুক, কাপটা জিতুক, এটাই বড় কথা। এবার আমরা বাংলায় আসি, ইন্ডিয়া থেকে সরে বাংলায় আসি। বাংলায় এবার একটা মানে অনেক অদ্ভুত একটা জিনিস দেখলাম। কি দেখলাম আমরা? বিশ্বরূপ দে, বেসিক্যালি বিশ্বরূপ দেখে আমরা চিনতাম বা চিনি, ভবিষ্যতেও তাই দেখব, যে ইনি প্রয়াত জগমোহন ডালমিয়া পন্থী। ডালমিয়া যেখানে, বিশ্বরূপ দে সেখানে। একটা সময় যখন এদের টিমটা, ডালমিয়া টিম যখন কোণঠাসা হয়ে পড়েছিল, তখন আপনি সিএবির একটা কোনায় দাঁড়িয়েও মিডিয়ার সঙ্গে কথা বলেছেন যে কিভাবে আবার ফিরে আসা যায়, এইসব নিয়ে অনেক কথা হয়েছে, এবং তারপরে আপনারাই ক্ষমতায় এসেছিল। তা ডালমিয়ার পরে অভিষেক ডালমিয়া নামটা তো আছে, কিন্তু এবারে ইলেকশানটাতে, অবশ্য ইলেকশান হয়নি, আমরা দেখলাম যে আপনি সরে এসে সৌরভপন্থীতে হয়ে গেছেন। মানে সৌরভের সঙ্গে কয়েকশো কিলোমিটার আপনি ছুটেছেন বিভিন্ন জায়গায়। তা এই বদলটা কি করে হলো বা কেন হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি পদবি দিয়ে বিচার করেন তাহলে এটা অন্যায় হবে। কারণ জগমোহন ডালমিয়া বিশ্ব ক্রিকেটের একজন স্বনামধন্য প্রশাসক ছিলেন। আজকে পৃথিবীর ক্রিকেট যে জায়গায় পৌঁছেছে, ডালমিয়া ছাড়া, জগমোহন ডালমিয়া ছাড়া সম্ভব ছিল না।
তার সাথে পদবিগত ব্যাপারে তার পুত্র অভিষেক ডালমিয়ার মিলটা যদি ওইটুকু জায়গায় থাকে আপনি এক জিনিস, কিন্তু জগমোহন ডালমিয়ার যে উচ্চতা সেটা তো অভিষেক এখনও বাচ্চা ছেলে, ওকে অনেক কিছু শিখতে হবে, অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে। ইন্দিরা গান্ধী তো আমরা তো রাহুল গান্ধীকে তো সেইভাবে আপনি বুঝতে পারবেন, ইন্দিরা গান্ধীর সাথে রাহুল গান্ধী স্ট্যাচারের তো অনেক ডিফারেন্স। তেমনি জগমোহন ডালমিয়া আর অভিষেক ডালমিয়া স্ট্যাচারের তো অনেক ডিফারেন্স। ও জগমোহন ডালমিয়া অনেক অভিজ্ঞতা সঞ্চার করে জগমোহন ডালমিয়া হয়েছে, আর অভিষেক ডালমিয়া একেবারে লিফটে করে সিএবির সভাপতি হয়েছে। ওর অভিজ্ঞতা অর্জন করুক, আস্তে আস্তে হবে, কিন্তু আপনাকে দেখতে হবে কার হাতে বাংলার ক্রিকেট নিরাপদ, সেফ জোনে। সবাই সেফ ফুটবল খেলতে চায়, সেফ ম্যাচ খেলতে চায়, সেফ ক্রিকেট খেলতে চায়। কার হাতে বাংলার ক্রিকেট নিরাপদ? আপনি যদি যে ক্রিকেট বোঝে আর যে ক্রিকেট বোঝে না জিজ্ঞেস করেন, সবাই বলবে এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি হচ্ছে যোগ্যতম ব্যক্তিত্ব যিনি বাংলার ক্রিকেটকে নেতৃত্ব দিতে পারবেন। তো সেই হিসাবে আমার সৌরভ গাঙ্গুলির পাশে থাকা, এবং সৌরভ গাঙ্গুলি, আপনিও যদি সৌরভ গাঙ্গুলিকেও দেখেন তাহলে সৌরভ গাঙ্গুলির ফার্স্ট ইনিংসটা অ্যাজ এ সিএবি প্রেসিডেন্ট, অ্যাজ এ বিসিসিআই প্রেসিডেন্ট, ও যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা কিন্তু সৌরভ সঞ্চয় করেছে এই সময় 3 বছর, যে সময়টা ও চেয়ারে ছিল না। এই সময়টাই কিন্তু আসল শিক্ষা। আপনি উইথ দ্য বল যাওয়া এক জিনিস, কিন্তু উইদাউট বলে আপনার খেলাটা কিন্তু অনেক কঠিন কাজ। সৌরভ কিন্তু শিখেছে, এবং আমি নিজে ব্যক্তিগত বিশ্বাস করি সৌরভের দ্বিতীয় টার্ম, দ্বিতীয় ইনিংস সৌরভ অনেক বেশি সফল হবে। ঠিক আছে, আপনি তো বলছেন অনেক বেশি সফল হবে। ইন বিটুইন এই 3 বছরটা, 3 বছরে সিএবিতে আমরা এমন কিছু কিছু জিনিস, এগুলো আগেও শোনা যেত, দেখা যায় না এই জিনিসগুলো, শোনা যায় যে এই টাকা দিয়ে প্লেয়ারদেরকে বেঙ্গল টিমে গুঁজে দেওয়া, এটা সত্যি কিন্তু এর কোনো প্রমাণ নেই এর কিছু, কিন্তু শুনেছি আমরা এরকম হয়েছে। কিন্তু এবার যেটা হলো সিএবিতে, যে দুর্নীতিই বলতে পারে, টাকা নিয়ে 9-6 ব্যাপার, যার জন্য 2জন অফিসিয়ালকে তো একেবারে এমনভাবে বের করে দেওয়া হলো যে মানে খুবই লজ্জার ব্যাপার সেটা একটা। তা এই বাংলাকে তো তুমি দেখো না? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে দুর্ভাগ্য, কারণ সিএবির ইতিহাসে কোনো পদাধিকারী অফিস বেয়ারার সাসপেন্ড হচ্ছে, এটা তো সিএবির ইতিহাসে নেই। যেটা নেই সেটা আপনাকে নেই বলতে হবে। কালো আর সাদার মধ্যে যে পার্থক্য আছে এটাকে তো মানতেই হবে, আমি বলি বা না বলি। কিন্তু একটা অফিস বেয়ারার, সিএবির মতো একটা প্রশাসনে, যে প্রশাসন স্বচ্ছতার সঙ্গে জেসি মুখার্জি, বিশ্বনাথ দত্ত, জগমোহন ডালমিয়া, সৌরভ গাঙ্গুলিরা চালিয়ে এসছে, সেই প্রশাসনে এই খুঁতটা তো ধরা পড়েছে, এটা তো ডিনাই করার কোনো জায়গা নেই। তবে আমি বিশ্বাস করি এটা ব্যতিক্রম। এই জিনিস হয়তো একবার হয়েছে, ভবিষ্যতে এগুলো শুধরে নিয়েই পথ চলতে হবে, যাতে এই জিনিস দ্বিতীয়বার হবে না তো দূরের কথা, যেন চৌদির মধ্যে এইসব জিনিস আর না আসে। এটা কি একটা শিক্ষা দিয়ে দিল মানে অফিসিয়ালদের? এটা ভীষণভাবে শিক্ষা দিল। আপনাকে তো মানে পেছন থেকে শিক্ষা নেই, তো সামনে এগোতে হবে। যে শিক্ষাটা হলো যে একটা অফিস বেয়ারার সাসপেন্ড হচ্ছে, এটা সবাইকে চোখ খুলে দিল যে সিএবির প্রশাসনে বসতে গেলে আপনাকে স্বচ্ছতার সাথে পথ হাঁটতে হবে। তুমি তো বহু বছর পড়েছো, 9 বছর তো তুমি চেয়ারে ছিলে। 12 বছর। 12 বছর। জগমোহন ডালমিয়া 14 বছর, আমি 12 বছরের প্রায় কাছাকাছি। কাছাকাছি। তো তুমি সেক্রেটারি, ট্রেজারার, তারপরে নিয়মের নিরিখে তোমাকে সরতে হয়েছে। লোধাবাবু, মিস্টার লোধা করে দিলেন। কিন্তু এবার তো শোনা যাচ্ছে যে লোধা আইন এবারে মানা হবে না। নতুন ভিপি অ্যানাউন্সড হয়ে গেলেই, উনি সাইন করে দিলেই ব্যাপারটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা যা শুনেছি সেই পরিপ্রেক্ষিতে বলছি। তা এবার কি বিষ্ণুদেব দে আবার কি চেয়ারে আমরা দেখতে পাবো, কোনো একটা চেয়ারেতে? দেখুন, কি হলে কি হবে সেটা ভেবে কোনো দিন পথ চলতে নেই। কাজ করতে করতে আপনাকে এগোতে হবে। আমি যে কাজের মধ্যে দিয়ে আসি, কলকাতা পৌরসভার একটা ওয়ার্ডের কাউন্সিলর, আমি জনপ্রতিনিধি হিসাবে আমার সারা দিনের অনেক কাজ, সেটা আমাকে সামলাতে হয়। ফলে তারপরে যখন পরিস্থিতি আসবে তখন আমি কোন জায়গায় যাব এ ভেবে বিশ্বরূপদে কোনো দিন পথ চলেনি। যখন পরিস্থিতি আসবে তখন বিশ্বরূপদে ভাববে, বিশ্বরূপদের লিডার যে আছে এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলি, সে ভাববে, তখন রাস্তা বেরোবে। এখনই কিছু ভাবার
জায়গায় নেই। একটা ওয়ার্ড তুমি নিজেই ইউজ করলে, বিশ্বরূপদের লিডার। তো সত্যি কি বিশ্বরূপদের লিডার এখন সৌরভ? একদম। জগমোহন ডালমিয়া লিডার ছিলেন আমার, এবং তারপরে সৌরভ গাঙ্গুলি এই মুহূর্তে বাংলার ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন একেবারে সামনে থেকে। সৌরভ গাঙ্গুলি, আমি নিজে তাকে 1 বছর ধরে প্রত্যক্ষভাবে দেখেছি যেভাবে ক্রিকেটকে সার্ভ করছে, তো ওর নেতৃত্বে কাজ করতে আমার কোনো অসুবিধে নেই। ভালো কথা, তবে যা বললে ঠিক আছে, কিন্তু শুধু একটা কথা যে সৌরভ বারবার বলছে একটা কথা যে আমি ইন্ডিয়া টিমের কোচ হতে চাই। দিল্লি ক্যাপিটালসের মেন্টার ছিল, তারপরে সাউথ আফ্রিকায় গিয়ে T20 লিগে জিন্দালদের টিমটার কোচিং দায়িত্ব নিচ্ছে। তা এই যে আমি কোচ হতে চাই, ইচ্ছেটা তার ভেতরে একটা কাজ করছে, তো তাহলে সৌরভ কেন বেঙ্গল টিমের কোচ হচ্ছে না? একটা তো মানুষের তো বেস তৈরি হয় না, যেরকম আমি ইন্ডিয়া খেলতে গেলে আমাকে ডোমেস্টিক থেকে শুরু করতে হবে, রান করে করে আমাকে যেতে হবে, আমি যদি সিলেক্ট হই ইন্ডিয়া খেলবো, তারপরও পারফর্ম করতে হবে। তা আজকে আমি গৌতম গম্ভীরের কথা বলছি না, আমার মনে হয় অত বড় চওড়া কপাল বুঝি নেই যে 3 বছর IPL, তার মধ্যে 2টো টিম, লখনৌ সুপার জায়ান্ট অ্যান্ড KKR, একটা KKRকে চ্যাম্পিয়ন করেছে, চ্যাম্পিয়ন করে ইন্ডিয়া টিমের কোচ হয়ে গেল সে। আমি তাকে তুলনায় টানছি না, এটা কপালের ব্যাপার। হয়তো তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে যে জয়সার মতো অত চওড়া কপাল আমি দেখিনি কারুকে, একটা তার অত বড় কপালটা অনেক বেশি চওড়া, সেটা একটা। তা তোমরা কখনো কি বলেছো যে আজকে ধরো 1939-এর পরে বেঙ্গল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে 89-90-তে সব বড় ব্যানার্জির এতে, তারপরে এতগুলো বছর হয়ে গেল, প্রায় 36 বছর, তা এখনও বেঙ্গলের হাতে ট্রফি এলো না। বেঙ্গল ফাইনাল খেলেছে কিন্তু হয়নি। তাহলে তো সৌরভ বলতে পারে যে আমি তো টিমের সঙ্গেই আছি, কিন্তু টিমের সঙ্গে থাকা আর কোচ হয়ে থাকার মধ্যে তো একটা ফারাক পড়ে। সৌরভের যা স্ট্যাচার, যা অভিজ্ঞতা, যা IQ লেভেল, সেটা ইন্ডিয়ান ক্রিকেট কোচ হিসাবে যতটা উপযোগী, আমি বলবো বাংলার কোচিং করানো মতো জায়গায় সৌরভ নেই। কারণ সৌরভ ইন্ডিয়ান ক্রিকেটের টিমের ক্যাপ্টেন ছিল, সে যে জায়গায় যে উচ্চতায় ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে গেছে, আপনি যদি সিকোয়েন্স দেখেন, কপিল দেব ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিল, সৌরভ গাঙ্গুলি এক্সিকিউট করেছেন, মহেন্দ্র সিং ধোনি তার পূর্ণতা দিয়েছেন। ফলে এই 3-4টে আপনি যদি প্রথম 5টা ক্যাপ্টেন বলতে হয়, এদের নামই আসবে। ফলে আপনি তাকে ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ আর বাংলা টিমের কোচের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ফলে এটা আপনাকে বুঝতে হবে বা আমাকে বুঝতে হবে, সৌরভ গাঙ্গুলি মানে একটা উচ্চতায় মানুষ চলে গেলে সে তখন তার তলার জায়গায় পৌঁছতে তারও সময় লাগে। ফলে আমরা সবাই কি চাই, সৌরভ গাঙ্গুলি, আপনিও চান ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে ডমিনেট করুক। সৌরভের যে প্রখর বুদ্ধিত্ব, তার মেধা, তার ব্যক্তিত্ব, বিশ্লেষক, সব মিলিয়ে ইন্ডিয়ান ক্রিকেটের সাথেই তার যোগাযোগটা অনেক বেশি থাকা উচিত। আমি একটা প্রশ্ন এইখানে করতে চাই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আমার লিডার সৌরভ, আর আজ থেকে ধরুন 10 বছর আগে আপনার লিডার ছিলেন জগমোহন ডালমিয়া। এই দুই লিডারের মধ্যে যদি পার্থক্য করতে বলা হয়, আপনি ঠিক কোন কোন জায়গায় এই দুজনকে পার্থক্যতে আনবেন? মানে কোন কোন জায়গায় আপনাকে দুজন লিডারকে দুদিক থেকে আপনাকে প্রভাবিত করেছে? জগমোহন ডালমিয়া 1977 সালে ক্রিকেট প্রশাসকের তার হাতে খড়ি হয়েছিল। তারপরে 2000 সালের মতো জায়গা, অর্থাৎ তিনি প্রায় 25 বছর বাদে একটা উচ্চতায় পৌঁছেছিলেন। সৌরভ গাঙ্গুলি সবেমাত্র প্রশাসনে এসছে, ফলে অভিজ্ঞতার বিচারে জগমোহন ডালমিয়া অনেক এগিয়ে, তার পরিপূর্ণতা অনেক বেশি। তিনি একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে, বাংলার ক্রিকেটকে। সৌরভ গাঙ্গুলি ইনিংস শুরু করেছে, ফলে আপনাকে বিচার করতে গেলে তো পাল্লায় পাল্লায় তুল্যমূল্য বিচার করতে হবে। ফলে সৌরভকে আপনারা 10 বছর সময় দিন, তখন বোঝা যাবে, তখন এই প্রশ্নটার উত্তর কী হবে সেটা তখন বলা যাবে। এটা
অনেক তাড়াতাড়ি, টু আর্লি টু সে যে জগমোহন ডালমিয়া ভালো প্রশাসক না সৌরভ ভালো প্রশাসক। সৌরভকে 10 বছর সুযোগ দিতে হবে, তখন একটা বিচারের জায়গায় আসবে। কিন্তু এই মুহূর্তে বিচার আসে না, কিন্তু জগমোহন ডালমিয়া এই মুহূর্তে পাল্লার অনেক ওপরে। না, আমি সেটা বলছি না। আমার প্রশ্নটা হচ্ছে যে দুজনের মধ্যে যদি একটা পার্থক্য করা হয়, ধরুন আপনার ওই দিকটা ডালমিয়ার ভালো লেগেছিল, সৌরভের এই দিকটা আমার ভালো লাগছে, এটা যদি বলা হয় তাহলে কোনটাকে আপনি মানে দুজনেরই একটা জায়গায় মিল বলতে পারি, যে দুজনের প্রচণ্ড খিদে মানে বাংলার ক্রিকেটের জন্য কাজ করতে হবে, এই খিদেটা বড় কথা। এই যে আকাঙ্ক্ষা সবাই থাকে না, সবার আকাঙ্ক্ষা থাকে আমি চেয়ারে বসে পড়ব না, টু সার্ভ দ্য বেঙ্গল ক্রিকেট। এই আকাঙ্ক্ষাটা কিন্তু দুজনেরই, কার কম বেশি বলা মুশকিল। জগমোহন ডালমিয়া সেই আকাঙ্ক্ষা থেকে বেঙ্গল ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেট, যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ও তো অ্যাজ এ আইসিসি চেয়ারম্যান হিসেবে তো করে গেছেন, কারণ ভাড়ারে তখন শূন্য। আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন আইসিসির ভাড়ার শূন্য? জগমোহন ডালমিয়া আইসিসি ট্রফি করে বাংলাদেশে হাসিনাকে ধরে ট্রফি করে আজকে আইসিসি ভাড়ার একদম পরিপূর্ণ। আজকে ইংল্যান্ড থেকে দুবাইতে চলে এসছে আইসিসি হেডকোয়ার্টার, সদর দপ্তর। মানুষটা পেরেছে, কারণ মানুষটার ভিশন ছিল। ভিশন ছাড়া একটা মানুষ কোনোদিন বড় হতে পারে না। সেই ভিশন সৌরভেরও আছে, কিন্তু তাকে সময় দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে, তাকেও একটা প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে তাকে কাজ করতে দিতে হবে। তো এটা সময় আসুক, আমরা খুব তাড়াতাড়ি বিচার করে ফেলি কে ভালো কে মন্দ। এখন আরেকটু অপেক্ষা করুন, বিচার করার সময় আসবে, তখন আপনি নিশ্চয়ই বিচার করবেন। তুলনাটা আমরা খুব তাড়াতাড়ি টানি, এটা আমরা তুলনা বড্ড তাড়াতাড়ি, আগের প্রজন্মের সঙ্গে এই প্রজন্মের কতটা কি আছে না আছে সেইটা। কিন্তু একটু আমরা দেখা যায় বিশ্বরূপ যে বেঙ্গল নিয়ে আমরা এত এই স্বপ্ন দেখি এ করি বেঙ্গল আবার চ্যাম্পিয়ন হবে, কিন্তু ইন্ডিয়ান টিমেতে, নট অনলি ইন্ডিয়ান টিম, আমি যদি আইপিএল টিমেও যদি বলি, আজকে অভিষেক পটেলকে খেলতে হচ্ছে দিল্লি ক্যাপিটালসের হয়ে, সেখানে কেকেআর কিন্তু তাকে তাকালো না তার দিকে। কিন্তু প্রথমেই যখন আইপিএল শুরু হয় তখন বলা হয়েছিল যে 4টে স্টেটের প্লেয়ারকে তোমার রাখতে হবে। 2-3 বছর হলো তারপর সব উঠে গেল সব কিছু। তো এই যে বেঙ্গলের প্রতি যে একটা অনীহা ব্যাপার, এটা একটা যে ভাই বেঙ্গল ছেলে আমি নেব না একটা, তা এইটার সমাধানটা কোথায়? বেঙ্গল কি পারফর্ম করছে না? আপনি যে সময়টা কথা বলছেন কেকেআরে বাংলার ছেলে খেলাতে হবে, তখন এটা আমারই আওয়াজ তোলা আওয়াজ ছিল তখন আমি, যে কেকেআরে বাংলার ছেলে চাই। এবং প্রথম দিকে দেবব্রত সরকার ছিল, রণদেব বোস ছিল, এরা খেলেছিল। কিন্তু তারপরে এই জায়গা থেকে সকলেই আইপিএল গভর্নিং কাউন্সিল সরে গেল, যে আমরা প্রফেশনাল লিগ করছি, ফ্র্যাঞ্চাইজিরা তাদের নিজেদের পছন্দ মতো টিম করতে পারবে। তখন সেক্ষেত্রে আর কি প্রাদেশিকতার ব্যাপারটা উঠে গেল। সেক্ষেত্রে কেকেআর প্রফেশনালি টিম করছে, সেখানে কে কোন প্রদেশের কে আছে এটা কোনো ব্যাপার নয়। ফলে তারা তাদের মতো করে টিম করছে, ফলে চাপ দিয়েও বাংলার প্লেয়ার খেলানোর জায়গায়, বা দিল্লিতে দিল্লির প্লেয়ার, বা লখনৌতে তাদের প্লেয়ার খেলানোর মতো জায়গায় কোনো ফ্র্যাঞ্চাইজি নেই। ফলে এই প্রশ্নটা এত বছর বাদে আমার মনে হয় না যে, মানে প্রথম দিকে যেটা ছিল এখন এটা অনেকটা ডাইলিউট হয়ে গেছে, আস্তে আস্তে এগোবেই না সেটা একটা। তাহলে এই ছেলেগুলো যাবে কোথায়? ছেলেগুলোকে ভালো খেলতে হবে, ছেলেগুলোকে রঞ্জি ট্রফিতে ভালো খেলতে হবে, দলীপ ট্রফিতে ভালো খেলতে হবে। তো এখান থেকে নজরে পড়তে হবে। যারা ফ্র্যাঞ্চাইজি তাদের সিলেক্টররা তো বিভিন্ন জায়গায় ঘুরছে। এবং আরেকটা ভালো দিক হয়েছে সেটা হচ্ছে বিপিএল। এই বিপিএলেতে ভালো পারফর্ম করলে নজর থাকবে, কারণ বিপিএলের দিকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যারা সিলেক্টর তারা আসছে বিপিএল খেলা দেখতে। ফলে তাদের নজরে থাকলে বিপিএল থেকে আস্তে আস্তে তারা আইপিএল খেলবে, আইপিএল থেকে বিসিসিআই যাবে। কিন্তু বিপিএল তো সেই জায়গায় সিএবি এখনো পর্যন্ত নিয়ে যেতে পারেনি। 2 বছর 3 বছর হয়েছে, তো একটু সময় দিন। একটা প্রমোশন, যে কোনো একটা জিনিস শুরু করতে গেলে একটা প্রমোশন করতে হয়, সেই প্রমোশনের তো ব্যাপারটা নেই সেখানে। তো একটা হবে আস্তে আস্তে, কারণ আমরা তো একটুখানি বাঙালি সপ্তাহে একটু রয়েস হয়ে চলি। আমরা একেবারে মানে বম্বে যেমন দৌড়ে ফাস্টেস্ট সিটি ইন ইন্ডিয়া, আমরা একটু রয়েস হয়ে চলি, হালকা চালে আমরা চলি, এই আমাদের রক্তে, বাঙালির রক্তে। ফলে একটু সময় দিন, আমার মনে হয় ভালোই হবে।
না, একটা প্রবলেম হচ্ছে এখানটায়, বিপিএল এর কথা তুমি তুললে বলে বলছি, যে আজকে ধরো তামিলনাড়ু প্রিমিয়ার লিগে অশ্বিন খেলছে, লোক অশ্বিনকে দেখতেই যাচ্ছে, ক্যারেক্টার চাইছে কোনো ব্যাপারেতে। একটা আমার বেঙ্গল টিমেতে যারা বিপিএলে যারা খেলছে সেই ক্যারেক্টার নেই। আজকে নিশ্চয়ই মনোজ তিওয়ারিকে দেখার জন্য আমি যাব না। আজকে কারেন্ট ইন্ডিয়া প্লেয়ার যদি আবার 2-3টে থাকতো তাহলে আমি তাদেরকে দেখার জন্য আমি যেতাম, যেমন ঋদ্ধিমান ছিল। সেই সময় যদি বিপিএলটা হতো হয়তো ভিড় হতো, যে আমি ঋদ্ধিমানকে আমি দেখতে যাচ্ছি, সেটা একটা। কিন্তু আলটিমেটলি তো নেই, উল্টে বাংলার ওপরে কিন্তু বারবার ধাক্কাটা দেওয়া হয়েছে। তুই বলো মনোজ তিওয়ারি একটা ম্যাচ সেঞ্চুরি করার পর 16টা ম্যাচ বসেছিল সে, তাকে টিমে নেওয়া হয়নি। ঋদ্ধিমান সাহা, ওরও প্রতিও একটা হয়েছে। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি ঋদ্ধিমান একটা ভুল সময়ে জন্মে গেল। আজকে মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ঋদ্ধিমান হারিয়ে গেল। তাহলে ঋদ্ধিমানের যা কোয়ালিটি, আমাকে বিশেষজ্ঞরা বলেছেন, আমি ক্রিকেট বিশেষজ্ঞ নই, ও 60-70টা টেস্ট অনায়াসে খেলতে পারে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি, এক একটা মানুষ এক একটা ভুল সময় জন্মে যায়। ঋদ্ধিমানের জন্মানোটাও একেবারে মহেন্দ্র সিং ধোনির কাছাকাছি সময়, তো সেই কারণেই যতটা যাওয়া উচিত ছিল ততটা গেল না। এটা দুর্ভাগ্য ঋদ্ধির, বাংলারও দুর্ভাগ্য অবশ্যই। আচ্ছা, একটা জিনিস এখানে যদি একটু অন্য টাইপের প্রশ্নটা করি, এই যে জন্মানো বলছেন দুর্ভাগ্য, আপনি শ্রীনিবাসনকে কাছ থেকে দেখেছেন, ডালমিয়াকেও কাছ থেকে দেখেছে, তো আপনার কি মনে হয় শ্রীনিবাসনের জন্মানোটাও দুর্ভাগ্য, ডালমিয়ার ছায়ায় হারিয়ে গেল? দেখুন, ডালমিয়াজি তো একটা এমন সময় ইন্ডিয়ান ক্রিকেটে এসছেন, তখন চারদিকে তাবড় তাবড় লোক। ভারতীয় ক্রিকেটে মিস্টার এন শ্রীনিবাসন অনেক পরে তার আশা। তখন ডালমিয়া জামানা চলছে। একটা মানুষ, ডালমিয়ার মতো মানুষ সাম্রাজ্যের একেবারে চূড়ায় বসে আছেন, সেই জায়গায় শ্রীনিবাসনের যখন পৌঁছলেন তখন অনেক দেরি হয়ে গেছে। তার বয়স, তার এগিয়ে চলার সময়টা অনেক পিছিয়ে। তখন ডালমিয়াজি অনেক আগে ইন্ডিয়ান ক্রিকেটকে দখল নিয়ে নিয়েছেন, মিস্টার শ্রীনিবাসন অনেক পরে সেই জায়গায় পৌঁছেছে। কিন্তু ডালমিয়ার গায়ে কিন্তু কলঙ্কের কোনো দাগ ছিল না, শ্রীনিবাসনের গায়ে কিন্তু একটা কলঙ্কের দাগ লেগে গেল। আপনার তো বটেই, কারণ মিস্টার ডালমিয়া ক্লিন ম্যান, সবাই তাকে বলতো ক্লিন ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট, বা বলতে পারেন বিশ্ব ক্রিকেটের একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। সেই কারণে প্রথম আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন জগমোহন ডালমিয়া, ভারতবর্ষের ভারতীয় হিসেবে প্রথম। এন শ্রীনিবাসন যখন এলেন তখন এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এমন একটা জায়গায় চলে গেল, ললিত মোদির কেচ্ছা কেলেঙ্কারি, আরও কেচ্ছা কেলেঙ্কারি, চেন্নাই সুপার কিংসের নামে হাজারো বদনাম, ফলে সব মিলিয়ে তার জামাইয়ের নামে কিছু কথা, সব মিলিয়ে একটা ধোঁয়াশা, একটা বিবর্ণতা। ফলে এটা তো ঘটনাই, যেটা কথা আপনি আগে বললাম যে সিএবির পদাধিকারী সাসপেন্ড হওয়ার ঘটনা, এক্ষেত্রেও একই ব্যাপার, যে একটা জিনিস আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের ভাবমূর্তিটাকে নষ্ট করে দিল। ঘটনা একটা। শ্রীনিবাসন আবার ফিরলেন, 80+ হয়ে গেছে তার বয়স। তোমার কি মনে হয় যে এই ফিরে এসে তার নামটা ইউজ করছে আমি, তিনি কিছু করতে পারবেন টিমটা, এরা বিশ্বাস হয় কাজ করার ক্ষমতা? তুমি তো সত্যি কথা বলতে মানুষটা খুব বড় মাপের প্রশাসক এবং দরদি মানুষ, এবং ক্রিকেটের জন্য ওনার সার্ভিস যা উনি দিয়েছেন, এখনও ইন্ডিয়ান সিমেন্টস টিমে বহু ক্রিকেটার পেরোলের মধ্যে আছে যারা অতীতে ইন্ডিয়ান ক্রিকেটার ছিলেন। সব মিলিয়েই চেন্নাই সুপার কিংসকে তিনি একটা অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। চেন্নাইতে আইপিএল খেলা হলে এমন একটা উন্মাদনা, হলদে জার্সিতে, এমনকি শুধু চেন্নাই কেন বলবো, ভারতবর্ষের যে কোনো জায়গায় খেলা হলে হলদে জার্সির একটা রমরমা ভাব চোখে পড়ে। উনি চেন্নাই সুপার কিংসের আবার প্রধান চেয়ারম্যান হয়েছেন, ফলে আর কিছু নয়, উনি ক্রিকেটের মধ্যে ফিরে এসছেন, ক্রিকেট সার্কিটের মধ্যে ফিরে এসছেন, এটা আমাদের ভালো লাগছে। এতক্ষণ ক্রিকেটের কথা হলো, আপনি কিন্তু শুধু ক্রিকেট নয়, আপনি এখন দেখা যাচ্ছে বেঙ্গলের অন্যান্য খেলাধুলোর সঙ্গেও যুক্ত হয়েছে, ফুটবলের সঙ্গে, ভিওএতেও আপনি গেছেন, মানে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে।
এই দুটোর জায়গায় গিয়ে আর ক্রিকেটের প্রশাসক হিসাবে গিয়ে আপনার কোথায় মনে হচ্ছে যে কোন জায়গায় এর সঙ্গে ক্রিকেটের মানে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিএবির সঙ্গে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? তো পার্থক্য হচ্ছে ভাবনার, পার্থক্য হচ্ছে চিন্তার। এখন আপনার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো খেলোয়াড় বা খেলাধুলোর উন্নতি হবে না। শুধু ট্যালেন্ট দিয়ে আপনি বেরিয়ে যাবেন, কৃষাণুদের শুধু ট্যালেন্ট দিয়ে বেরিয়ে মতো বিষয় কিন্তু এখন নয়। আপনাকে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে তার মধ্যে দিয়ে খেলোয়াড়কে নিয়ে যেতে হবে। সেটা যতক্ষণ আপনি করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত খেলাধুলো বা খেলোয়াড় কোনোটারই পূর্ণাঙ্গ বিকাশ হবে না। ক্রিকেটকে বাদ দিয়ে অন্য খেলাধুলোর সেই ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট কিন্তু আমরা করতে পারছি না। দেখুন 2036 সালে আমরা অলিম্পিক জন্য বিট করেছি, হয়তো অলিম্পিক 2036-এ আমরা পাবো, অর্থাৎ 25 শেষ করে 26-এ পড়বো, অর্থাৎ হাতে আর 9-10 বছর সময়। ফলে আমি বিওএতেও আলোচনার মধ্যে এনেছি কত সবাই যে আমাদের অলিম্পিয়ান তৈরি করতে হবে, কারণ আমরা যদি অলিম্পিয়ান তৈরি করতে না পারি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও কোনো ভূমিকা থাকবে না, স্টেট গভর্নমেন্টের স্পোর্টস ডিপার্টমেন্টেরও কোনো ভূমিকা থাকবে না, আর যারা অন্যান্য স্টেট অ্যাসোসিয়েশন আছে তাদেরও কোনো ভূমিকা থাকবে না। ফলে আমাদের অলিম্পিয়ান তৈরি করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে তার কাজটা কিন্তু ইমিডিয়েটলি আমাদের শুরু করে দিতে হবে। ফলে সেটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারছি না, ওই যে মাঝে মাঝে এই অনুষ্ঠানটা শুরু করলেন না হতাশা দিয়ে, তখন হতাশা আসে যে আমাদের সব আছে, আমাদের অর্থ আছে, আমাদের জায়গা আছে, কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারছি না। একটা ছোট উদাহরণ বলি, এই যে অ্যাথলেটটা দৌড়বে, ট্র্যাক, ভালো ট্র্যাক কোথায়? সল্টলেক স্টেডিয়াম। সাইটে আছে, সাইটে আমাদের নয়, স্টেটের নয়, কিন্তু এইরকম ট্র্যাক তো আমার বাংলাতে 10টা হওয়া উচিত। একটা দূর দূরান্তের ছেলে, উত্তরবঙ্গের ছেলে বা সুন্দরবনের ছেলে, তার পক্ষে তো কলকাতায় এসে সল্টলেকে ট্র্যাকে নামা সম্ভব নয়। ফলে আমাদের ট্র্যাক নেই কেন? 10টা নেই কেন? আমাদের বানাতে হবে। আজকে ভালো সুইমার তৈরি করার জন্য আপনার ফুল লেন্থ সুইমিং পুল চাই। কটা ভালো সুইমিং পুল আছে? আমাদের নদী নালা প্রচুর আছে, কিন্তু আন্তর্জাতিক মানে সুইমিং পুল কেন আমাদের প্রত্যেকটা জেলায় একটা করে থাকবে না? ফলে এই যে বিষয়গুলো, আমি নিজে ন্যাশনাল গেমসের এবার সেভ দ্য মিশন ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে গেছিলাম, আপনি কল্পনা করতে পারবেন না জিমন্যাস্টিক্সের কি পরিকাঠামো। একটা স্টেডিয়ামই আছে, ইনডোর স্টেডিয়ামই আছে এক্সক্লুসিভ ফর জিমন্যাস্ট। আমরা বানাতে পারছি না। কেন পারছি না? আমাদের স্বপ্ন আছে, ভাবনা আছে, জায়গা আছে। আমি শুনেছি 800 কোটি টাকা আমাদের সরকারি অর্থ দপ্তরের বাজেট আছে, ক্রীড়া বাজেট আছে। কেন কেন কেন? এই হতাশার জায়গাগুলো সেখানে না। এটা কি আপনি যখন সাজেশন দিলেন যে এগুলো করতে হবে, তো তাতে কি উত্তরটা কি ছিল? উত্তর নয়, সবই আমাদের তো বললাম ওই হচ্ছে হবে, কিন্তু আর হচ্ছে হবে সময় নেই। আপনি তো অলিম্পিয়ান রেডিমেড পাবেন না। এই মলে যেমন আমরা জিনিস কিনতে যাই, টি শার্ট, ট্রাউজার, এ তো রেডিমেড পাবেন না। একটা যদি 6-7 বছরের স্প্যান না আমরা পাই, একটা খেলোয়াড়কে তুলে আনতে পারবো না। টেবিল টেনিসই বলুন না, আমাদের টেবিল টেনিস মানে ইন্ডিয়ান টিম, আমাদের টেবিল টেনিসে সব বাংলা। আজকে টেবিল টেনিস নেই, সেই উচ্চতায় পৌঁছতে পারছি না। আজকে যে খেলাগুলোতে আমরা রাজ করেছি, যে খেলাধুলোগুলোতে হয়তো অলিম্পিকে দাবা নেই, কিন্তু একটা সময় এই দাবা তো আমরা ডমিনেট করেছি, এখন পুরো দাবাটা সাউথে চলে গেছে। আচ্ছা, আপনি তো ফুটবলের একজন ভক্ত, ফুটবলও একদিন বাংলা ডমিনেট করেছে, তাহলে আজকে এই ফুটবলটা কেন পারছে না? মানে আপনিও তো নিজে ফুটবল অ্যাসোসিয়েশন। আমার 3টে ফুটবল টিম আছে। দুঃখের কথা কি শোনাবো, 3টে ফুটবল টিম আছে যারা লিগ খেলে। আচ্ছা, কিন্তু ওই আর কি যে হচ্ছে না। আমরা টিম সবই হচ্ছে, আমরা টিম দিচ্ছি, খেলছে, হচ্ছে, কিন্তু যে এই যে একটা ভালো খেলোয়াড়কে তুলে আনার যে স্প্রিয়া, যে কাজ, সেটা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আমার একটা টিম 3rd ডিভিশন খেলে, একটা 4th ডিভিশন খেলে, একটা 5th ডিভিশন খেলে। এই যে তলার একটা ছেলে ভালো খেললো, উঠে এলো, তাকে যে
আস্তে আস্তে সিস্টেমে উঠে আসার এই ব্যাপারটা নিয়ে, এটা গতানুগতিক হয়ে যাচ্ছে, প্রত্যেক বছর টিম খেলছে, নামছে, উঠছে, এরকম। আজকে আমরা যেখানে বসে ইন্টারভিউ আপনার সঙ্গে কথা বলছি, আড্ডা মারছি, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশন দ্য রিফিউজি। এই দ্য রিফিউজিতে প্রচুর অরফান ছেলেমেয়েরা আসে। এদেরকে কেন আপনারা স্পোর্টসের জন্য ইনভলভ করান না? এদেরকে দিয়েও তো একটা টিম করা যেত। দেখুন, এদের লড়াইটা হচ্ছে যে সমাজের সাথে টিকে থাকা। সমাজের সাথে টিকে থাকতে গেলে ভালো লাগুক না লাগুক, এখনও আমাদের কনসেপ্ট হচ্ছে লেখাপড়া শিখে টিকে থাকতে হবে, তারপরে খেলাধুলো করে টিকে থাকা। এই লেখাপড়া করে টিকে থাকতে গেলে যে লড়াইটা এদের লড়তে হয়, সেই লড়াইটা লড়তে গিয়ে এতটা সময় চলে যায়, আলাদা করে খেলাধুলোর উপর নজরটা দেওয়া অনেক সময় সম্ভব হয় না। কারণ আমাদের সমাজের সর্বত্রই হচ্ছে লেখাপড়া না করলে তোমার কিছু হবে না। হ্যাঁ, তুমি যদি আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান হও তবে একটা চাকরি মিলবে, তাও এখন চাকরি স্পোর্টসম্যানদের বন্ধ হয়ে গেছে দরজা। ব্যাংকে চাকরি নেই, সরকারি জায়গায় চাকরি নেই, কিছু পিএনটি, কিছু ইনকাম ট্যাক্স দিয়ে কোনো রকমের চলছে। ফলে স্বভাবতই আমাদেরও দায়িত্ব সবটাই থাকে যে লেখাপড়া শেখো বাবা, মানুষ হয়ে সমাজে দাঁড়াও। আর সমাজে তুমি যদি দাঁড়াতে না পারো তাহলে তুমি একটা সমাজ বিরোধী তৈরি হয়ে যাবে। কারণ আমাদের রাজনীতি এমন একটা জায়গায় এইসব ছেলেরাই বোম মারবে, ওই রিভলভার ধরে ফেলবে। ফলে এদের সমাজের মূল স্রোতে রাখতে হবে। মূল স্রোতে রাখতে গেলে শিক্ষাই হচ্ছে একমাত্র অবলম্বন। আমরা এই 125 বছর আমাদের চলছে, 125 বছরের আমাদের রেকর্ড বলছে, ইতিহাস বলছে, আমরা 30,000 ছেলে মেয়েকে সমাজের মূল স্রোতে রেখেছি। আর আমরা যে এটাও রেকর্ড বলছে, আমরা যদি 10টা ছেলেকে ব্যর্থ হয়েছি, তারা কিন্তু সমাজ বিরোধী হয়েছে, ক্রিমিনাল তৈরি হয়েছে। ফলে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি থাকে যে সমাজের মূল স্রোতে এদেরকে রাখতে গেলে লেখাপড়ার ওপরই সবথেকে বেশি ফোকাস করতে। আপনি কিছুক্ষণ আগে সরকারি বললেন, আপনি এখন একজন বলতে গেলে সরকারেরই মানুষ, কারণ তৃণমূলের আপনি এখানকার কাউন্সিলর, শিয়ালদা চত্বরের কাউন্সিলর। এই রাজনীতিটাতে চলে আসার পিছনে কারণটা কি? হঠাৎ আপনি খেলাধুলোর প্রশাসক তো ভালোই ছিলেন, সেখান থেকে হঠাৎ এই রাজনীতিতে এলেন কেন? আপনি যা বললেন এটাই সব থেকে কঠিন প্রশ্ন। দেখুন, খেলাধুলো ছিলাম, 2-3টে বিষয় এসে গেল। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, লোধা কমিশন বলল যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরদের লাইফ ম্যাক্সিমাম 9 বছরের হবে, অর্থাৎ 9 বছর হয়ে গেলে কেউ আর ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারবে না। ফলে আমার ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটরের জীবনে ইতি ঘটল। তারপরে আপনি 12 বছর তখন করে ফেলেছেন। তখন অলরেডি আমি 12 বছর করে ফেলেছি, ফলে 9 বছরের অতিক্রমও করে গেছি, ফলে আমার ইতি ঘটল ওখানে। সেই সময় 2017 সাল সেটা। তারপরে এদিক ওদিক করতে করতে 2019-এর পর থেকেই করোনার একটা আবহাওয়া তৈরি হয়ে গেল। করোনার সময় সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে, তখনও আমি কোনো দলের সে অর্থে মানুষ না হয়েও অনেক কাজ করবার চেষ্টা করেছি, সকলকে সমবেত করে। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে রাজনীতিতে আসা এবং তৃণমূল কংগ্রেসের আহ্বান, ফলে সব মিলিয়ে দলে আসা, তারপরে কাউন্সিলর হওয়া, তারপরে আবার কাজ শুরু করে দেওয়া। এই তৃণমূলে এসে আজ তৃণমূলের রাজত্ব কোথাও আপনাকে একটু মনে পীড়া দেয় না যে এই তৃণমূলের যে আশা নিয়ে আপনি এসেছিলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনার এই রাজনীতিতে আসা, আজ এই রাজনীতির পঙ্কিল আবর্ত আপনাকে মানে হৃদয়টাকে খুব চূর্ণ বিচূর্ণ করে দেয় না? উঁচা মারে না? দেখুন, আমি যদি আবার বললাম, রাজনীতি আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে সোজা কথা সোজা বলতে নেই, কালোকে কালো বলতে নেই, এগুলো আমাকে রাজনীতি শিক্ষা দিয়েছে। ফলে আপনার এইসব উত্তর আমি দিতে গেলে আমার টিকিটটাই কেটে যাবে। হ্যাঁ, ফলে আমি এইগুলো উত্তর আপনাকে এই মুহূর্তে দেওয়াটা, একটা দলে থেকে এইসব উত্তর দেওয়াটা ঠিক বাঞ্ছনীয় হবে না। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার মনে সত্যিই কষ্ট দেয়? দেখুন, কষ্ট তো সব কষ্ট আবার বলতে নেই, কিছু কষ্ট আছে অন্তরে রাখতে হয়, ইট চাপা দিয়ে, কিছু চাপা দিয়ে রেখে দিতে হবে, সব কষ্ট ব্যক্ত করতে নেই। তো যা কষ্ট আছে মনের মধ্যে থাকুক, আপনি কাজ করুন, যেটুকু কাজ করছেন মানুষের জন্য করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক মুখ
সামনে আছে সেটাকে দেখে আপনি কাজ করছেন, এইটুকু নিয়েই চলুক। আপনার মমতা দিদি যদি মানে দিদি হিসাবে যাকে আমরা করি তাকে সবাই শ্রদ্ধাও করে, ভালোবাসে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনাকে যদি বলা হয় এখন যে মমতা একজন লিডার, পাশাপাশি আবার অভিষেকও উঠে আসছে, আপনি এই দুজনের মধ্যে কাকে বাঁচবেন? দেখুন সেই জায়গায় তো নেই। আপনি জগমোহন ডালমিয়া সৌরভ গাঙ্গুলির তুলনামূলক বিচার করতে বলুন, আমি করে দিতে পারি। আর এরা এখন, আমি একটা কাউন্সিলর, পৌর প্রতিনিধি, একেবারে লোয়ার স্টেপে দাঁড়িয়ে আকাশে আপনি বিচার করতে পারবেন না গ্রহ নক্ষত্র কোথায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বময় কর্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দলের অত্যন্ত প্রভাবশালী একজন। মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রজন্ম থেকে লড়াই করে উঠে এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আধুনিক প্রজন্মের মানুষ। আপনি রাজনীতিতে যখন এলেন তখন আপনি তৃণমূলেরই মানে যখন হলেন একজন যে পদাধিকার বলে, সেই পদাধিকার জায়গায় আসার পরে যখন দেখছেন আপনি আমার মনে হয় 3 বছর আগে আপনি কাউন্সিলর হয়েছেন, 4 বছর। তার আগে কিন্তু তৃণমূলের অনেক কেলেঙ্কারি প্রকাশ্যে এসে গেছে, তবু আপনি এই দলটাকে বাঁচলেন কেন? শুধু তৃণমূল বিজেপি কংগ্রেসের ব্যাপার নয়, সারা পৃথিবীতে কেলেঙ্কারি সব জায়গায় আছে, সর্বত্র আছে। রাজনীতির সর্বক্ষণের সঙ্গী এই সমস্ত কেলেঙ্কারি দুর্নীতি। তা এই মুক্ত রাজনীতি, কেলেঙ্কারি দুর্নীতি মুক্ত রাজনীতি পৃথিবীতে নেই। জানি না ছোটো 2-1টা দেশে আছে কোথায়, মাঝে মাঝে ওই নেটে দেখা যায় যে কোনো দেশে ক্রাইম নেই, সেরকম কোনো আছে কিনা সে হয়তো খুব কম সংখ্যক মানুষের ক্ষেত্রে। ফলে এগুলো সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, ফলে এর বাইরে আপনি কি করে থাকবেন? এটাকে নিয়েই চলতে হবে, দেখতে হবে আপনি সততার সাথে কাজ করছেন কিনা, আপনার কাজের ধরন অন্য মানুষকে পীড়া দিচ্ছে কিনা, আপনার চলা অন্য মানুষকে আঘাত করছে কিনা। আপনি সৎ চলুন, আপনাকে ভগবান এইটুকুই দিয়েছে যে আপনাকে সৎ চলুক, তারপরে পরেরটা অত চারদিকে তাকানোর দরকার নেই। আপনি সততার সাথে পথ হাঁটুন, সেটাই ওই স্যাটিসফ্যাকশনের জায়গায় ওইটুকুই। ক্রিকেট প্রশাসনে আমরা যা দেখেছি আপনাকে, যে আপনার পাবলিক রিলেশন অসম্ভব ভালো, মানে মানুষের সঙ্গে সহজে মিশে যেতে পারেন, সহজে তার আপনজন হয়ে যেতে পারেন। তো রাজনীতিটা করতে এসে আপনি কি দেখছেন যে এইভাবে কি সত্যি মানে ওই ক্রিকেট থেকেই আপনাকে শিক্ষা দিয়ে তৃণমূলের এই জায়গায় নিয়ে এসছে, না আপনার নিজের একটা কোনো স্টাইল আপনি তৈরি করছেন আপনি কাউন্সিলর হওয়ার পরে? আমি আমার স্টাইলে চলি। যখন স্পোর্টস পলিটিক্স করেছি, জগমোহন ডালমিয়া কোনোদিন শুনেছেন জেলায় জেলায় ঘুরেছেন? না, আমি প্রথম জেলায় জেলায় ঘুরে খেলোয়াড় তৈরির পাইপলাইন করেছি। জগমোহন ডালমিয়া মাথার ওপর ছিলেন, কিন্তু কেউ বলতে পারবেন না জগমোহন ডালমিয়া নিজে জেলায় জেলায় ঘুরেছেন। তা আমার আগে তো অনেকের সাথে উনি কাজ করেছেন, সেক্রেটারি, ট্রেজারার, প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, অনেকে। কিন্তু আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি। এখানেও তাই, আমার ওয়ার্ডেও তাই, আমি আমার মতো কাজ করছি। ফলে এখানে আমি মানে আমার স্টাইল অফ ওয়ার্ক, স্টাইল অফ অ্যাকশন এগুলো আলাদা, আমি আমার মতো চলি। আমি অত এবারে কি বিশ্বরূপ দে তো এক জায়গায় থেমে থাকার মানুষ নন, এগিয়ে চলার মানুষ। তাহলে কি আমরা রাজনীতিতেও দেখব যে এগিয়ে চলেছেন বিশ্বরূপ দে? এটা কি আবার বলছি, আমার হাতে যে জিনিসটা নিয়ে নেই সেটা নিয়ে আমি ভাবি না, কারণ আমি কাজ করব। দেখুন, যখন আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ম্যানেজার হয়েছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিকে কাজ করেছি, তখন কিন্তু এই সিএবি থেকেই আমার নাম বিসিসিআইতে পৌঁছেছিল। সকলে আমাকে এক বাক্যে চিনতে, যে জায়গায় আপনি বসে আছেন এই জায়গায় আইসিসি চেয়ারম্যান হয়ে এন শ্রীনিবাসন ভারতবর্ষে এসে প্রথম আমার অরফ্যানেজে এসেছিলেন, এবং এখানে দাঁড়িয়ে উনি ঘোষণা করেছিলেন 1 কোটি টাকা দিয়ে আমার এই সামনের বাড়িটা তৈরি হয়েছিল। ফলে আমি এখানে কাজ করতে করতে আমার নাম সারা ভারতবর্ষ জেনেছে। তো এখানেও রাজনীতিতে আমি আমার ওয়ার্ডে কাজ করছি, এটাই আমার স্যাটিসফ্যাকশান। তো এরপর কী হবে এটা তো আমার হাতে নেই, ফলে এ নিয়ে আমি ভাবিও না, কাজ করে চলো, তারপরে যা হবার হবে। তো যা হবার হবে এটা কী হবে তাও আমি জানি না কী হবে। না, তুমি তো কাজ করছো, কাজ করতে করতে যে মানুষের একটা ভাবনা চিন্তায় অনেক সময় আসে না, যে ধাক্কা খায়, একটু সরে, তা
সামনে 1 বছরও নেই তোমার ইলেকশন, তোমার কি মনে হয় যে টিএমসি লাস্ট ইয়ারের থেকে বেটার রেজাল্ট করবে? দেখুন, আমার দল ভালো রেজাল্ট করবে এটা তো না, আমি লাস্ট কাঙ্ক্ষিত। ইয়ারের থেকে হ্যাঁ 215 21 থেকে 2026 তো ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করা উচিত। যেভাবে একটার পর একটা জনমুখী প্রকল্প এসছে এবং মানুষ তো তার ডাইরেক্ট বেনিফিট পাচ্ছে। কদিন আগেই একটা আমাদের পাড়া আমাদের সমাধান হলো, হ্যাঁ। মানুষ তো ডাইরেক্ট কথা বলতে পারছে। একটা সময় তো মানুষ কথা বলতে ভয় পেত, ফলে এখন মানুষ কথা বলছে, সরকারি আধিকারিকদের সামনে কথা বলছে, ফলে তার তো ইম্প্যাক্ট একটা আছে। একটা মানুষ লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছে, তার একটা ইম্প্যাক্ট তো আছে। মানুষ বার্ধক্য ভাতা, উইডো পেনশন পাচ্ছে, এই ইম্প্যাক্টগুলো মানুষ তো উপকৃত হচ্ছে। ফলে হ্যাঁ, যেগুলো আপনি বলতে চাইছেন এই সমস্ত জনমুখী প্রকল্পের মধ্যেও স্ক্যাম হচ্ছে। আপনার 100টা ভালো কাজের মধ্যে কিছু চোনা থাকবে। ঢুকছে, ফলে কিন্তু আপনাকে ভালো কাজের উপরই ট্রেস দিতে হবে, গুরুত্ব দিতে হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে রাজনীতিতে যে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি এতটা বেড়ে গেছে, যেটা আগে কখনো রাজনীতিতে ছিল না। যেমন আমরা দেখতাম সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু দুজনে 2 মেরুর লোক, কিন্তু একই সঙ্গে তারা চলাফেরা করতেন। এমনকি আমরা দেখেছি মমতা ব্যানার্জির সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের খুবই টাসেল হয়েছিল সিঙ্গুর নিয়ে, নন্দীগ্রাম নিয়ে, কিন্তু তবুও তিনি কিন্তু যখন মুখ্যমন্ত্রী আসনে বসতে যাবেন তখন কিন্তু বুদ্ধদেব বাবুর বাড়ি থেকে তিনিই আমন্ত্রণ জানাতে গেছিলেন। তো এই যে সৌজন্যতা এখনকার দিনের রাজনীতিতে দেখা যাচ্ছে না। এখন যেন একটা পরস্পরের যেন মনে হচ্ছে যেন আমরা করতে নেমেছি, মল্লযুদ্ধ করতে খুব নেমেছি। অফেন্সিভ ভাষার এমন একটা ইউজ তারা ওই করে। আমি তো বলেছি যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমার ধারণা এর একটা বড় কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া এমনভাবে পুরো ব্যাপারটাকে ফেলছে, Portray করছে। হ্যাঁ, যে আপনি রাগ না থাকলেও আপনাকে রাগাতে বাধ্য হচ্ছে। এর বাইরে আমরা কেউ বেরোতে পারছি না। আর আজকাল এই বিভিন্ন মিমস, বিভিন্ন ঘটনা মানুষকে উত্তক্ত করে দিচ্ছে। জ্যোতি বসু, সিদ্ধার্থ রায়ের সময় আপনি দেখুন এত সোশ্যাল মিডিয়াও ছিল না, কিছুই ছিল না। এরকম এত কিছু ছিল না। ফলে জীবনটা অনেক সহজ সরল ছিল। এখন জীবনটা অনেক কঠিন হয়ে গেছে, অনেক ক্লামজি হয়ে গেছে। ফলে সেই কারণে অনেকগুলো কারণ, আমি হয়তো একটা কারণ বললাম, তো সহজ সরল সারল্যটা আমাদের জীবন থেকে কমে গেছে। এই সারল্যতা নেই বলেই আজকে এত কিছু। ঠিক আছে বিশ্বরূপবাবু, খুব ভালো লাগলো। আমরা এতক্ষণ ধরে আপনার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। ক্রিকেট, ফুটবল, বিওএ, অলিম্পিক, সব কিছু নিয়ে আলোচনা হলো, পাশাপাশি আলোচনা হলো রাজনীতি নিয়েও। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের কাছে আপনার এই মহান বক্তব্যের জন্য। ধন্যবাদ।